أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে দলিল উপস্থাপন করে মৌখিক সাক্ষ্য বর্জন। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায়, ধারা 91 থেকে 100। সাক্ষ্য আইনের 91 ধারায় বলা আছে, চুক্তি, সম্পত্তির স্বত্বাধিকারী, দান বা অন্যান্য যদি কোনো লিখিত লিপিবদ্ধ দলিল হয়, সেই বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। তবে দেওয়া যাবে কখন? যদি সেটা 65 ধারায় মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার যোগ্য হয়, সেই ক্ষেত্রে দিতে পারবে। সাক্ষ্য আইনের 92 ধারা, মৌখিক দলিলের চুক্তির বাহিরে যদি কোনো মৌখিক চুক্তি হয় তাহলে সেটা অগ্রহণযোগ্য। 92 সাক্ষ্য আইনের 93 ধারা হচ্ছে দ্ব্যর্থবোধক বা অনিশ্চয়তাবোধক যদি কোনো দলিল হয়, দলিলের মধ্যে কোনো ভাষা, ব্যাখ্যা, সংশোধন, সাক্ষ্য যদি নিরম দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। সাক্ষ্য আইনের 94 ধারা হচ্ছে দলিলের বিদ্যমান বিষয়, দলিলে বিদ্যমান বিষয়ের সাথে যদি মৌখিক সাক্ষ্যের মিল থাকে তাহলে সেই বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনের 95 ধারা হচ্ছে বিদ্যমান বিষয়ের প্রসঙ্গে দলিলের সাথে যদি মৌখিক সাক্ষ্যের মিল না থাকে তাহলে সেই বিষয়ে কি করা যাবে? মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনের 96 ধারা হচ্ছে কতিপয় ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, সেই বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনের 97 ধারা দুইটি ঘটনার সমষ্টির মধ্যে যেইটার ক্ষেত্রে প্রয়োজন সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনে 98 ধারা হচ্ছে অস্পষ্ট বর্ণলিপি সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য আইনের 99 ধারা হচ্ছে দলিলের শর্তাবলী যদি পরিবর্তন হয়, অর্থাৎ দলিলের শর্তাবলীর মধ্যে যদি কোনো চুক্তি বা শর্ত যদি পরিবর্তন হয় এবং এইটা যদি অন্য কোনো ব্যক্তি এই বিষয়ে সাক্ষ্য দেয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে বা সে সাক্ষ্য দিতে পারবে। সাক্ষ্য আইনের 100 ধারা হচ্ছে উত্তরাধিকারী আইন। উত্তরাধিকারী আইন সাক্ষ্য আইনকে প্রভাবিত করে না। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের 7ম অধ্যায়, প্রমাণের দায়িত্ব। ধারা হচ্ছে 101 হতে 114। এই চ্যাপ্টার সম্পর্কে আপনারা একটু খুব বেশি মনোযোগ হবেন, কারণ গতবারও এখান থেকে গত যে পরীক্ষা গেছে এই পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসছিল, অনেকেই এইটা ভুল করছে। নুরুল ভাই, গত বছর যে প্রশ্নটা আসছিল, প্রশ্নটা কত ধারা থেকে আসছিল বলেন তো দেখি? প্রশ্নটা আসছিল যে প্রমাণের দায়িত্ব আর কি 101 থেকে 112 পর্যন্ত লিখতে হবে। যদিও 101 থেকে 112 পর্যন্ত বলা আছে, কিন্তু এটা মূলত আসছিল 105 ধারা থেকে। 105 দ্বারা তো সাধারণ ব্যতিক্রম, সেটা আর কি। 105 দ্বারা এটা 105 ধারা থেকেই প্রশ্নটা আসছিল যে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা প্রমাণের দায়িত্ব কার। এটা তাও তো ফেল করলাম স্যার, 105 তো লিখছিলাম। 105 লিখছিলাম। হ্যাঁ 105 লেখছেন, এখন অন্য কোন জায়গায় ভুল করছেন সেটা এখন আপনারা কিভাবে বলবেন বলেন? ওই যে মৌলবী ভুল করছি, মৌলবী মৌলবী ভুল করছেন, 496 রে নিয়ে গেছেন দর্শনে নাকি? 96 নিয়ে গেছি 9 এর 1-এ, হ্যাঁ 9 এর ঠিক আছে। 6-এ নিয়ে গেছি। তো আপনি যদি ডাইরেক্ট ফার্স্ট মার্কে যদি ওইভাবে সরাই দেন তখন কি ওইটা কর্তৃপক্ষ কিছু করার থাকে? ঠিক আছে, একটু মনোযোগ দেন। এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের পদোন্নতি পরীক্ষার জন্য এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দেন। আর যারা আনমিউট আছেন প্লিজ একটু মিউট হয়ে যান। সাক্ষ্য আইনের 101 ধারা হচ্ছে প্রমাণের দায়িত্ব। সংজ্ঞাটা একবারে সহজভাবে নিবেন, একবারে সহজভাবে বুঝবেন। প্রমাণের দায়িত্ব অর্থাৎ যে ব্যক্তি আদালতে তার নিজের পক্ষে রায় দাবি করে সেই প্রমাণ করবে। সাক্ষ্য আইনের 101 ধারা। সাক্ষ্য আইনের 101 ধারা হচ্ছে প্রমাণের দায়িত্ব। যে ব্যক্তি আদালতে কোনো বিষয় বা মামলা নিজের পক্ষে দাবি করে সেই ব্যক্তি প্রমাণ করবে। 101 ধারা। এটা কি বোঝা গেছে? স্যার বোঝা গেছে স্যার। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 102 ধারা। প্রমাণের দায়িত্ব
দায়িত্ব বাদীর উপরে বর্তায় বা যাহার উপরে বর্তায়, অর্থাৎ যিনি প্রমাণ করবেন এটা হচ্ছে তার উপরে বর্তায়। মূলত হচ্ছে সাক্ষ্য আইনের 102 দ্বারা হচ্ছে বাদী প্রমাণ করবে। সাক্ষ্য আইনের 102 দ্বারা হচ্ছে মামলা বাদী প্রমাণ করবে স্যার, এটা ওই যে মানে আমার জায়গা, আমার নামে হুম, দলিল আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটাই তো? সঠিক। আচ্ছা ঠিক আছে। যদি কোনো মামলা আদালতে প্রমাণ করতে হয় তাহলে যে মামলা করছে সেই প্রমাণ করবে, এটা হচ্ছে 102 দ্বারা। তবে যদি দেখা যায় যে সে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, তাহলে কি করছে, বিবাদীও কিন্তু সেটা প্রমাণ করতে পারবে। কারণ বিবাদী প্রমাণ করলে তো তার নিজের পক্ষে রায় যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে বিবাদীও সেটা প্রমাণ করতে পারবে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 103 দ্বারা কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, যে ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব আদালতে বিশ্বাস করাইতে চায় সেই ব্যক্তি প্রমাণ করাইতে হবে। কোনো নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব, যে ব্যক্তি আদালতে কোনো বিষয় বিশ্বাস করাইতে চায় সেই প্রমাণ করবে। তাহলে এখন বিশ্বাস করাবে কে? বাদী স্যার করাবে নাকি? 102, স্যার 102 তো স্যার ওই যে যে ঠকবে তাকে প্রমাণ করতে হবে। না, এটা মূলত হচ্ছে 102 দ্বারা হচ্ছে বাদী প্রমাণ করবে। এখন আপনি তো বাদী প্রমাণ করছেন, এখন আপনি বিবাদী আপনি হারছেন না, আপনি বিবাদী, আপনি জি তো তা মামলা। ঠিক আছে, কিন্তু বাদী বিবাদী যে কেউ হইতে পারে স্যার। এটা মূলত প্রমাণ করবে হচ্ছে বাদী। এখন বাদী প্রমাণ করলে তো আপনি হারিয়ে গেলেন, তাই না? এখন আপনি হারিয়ে গেলে তো আপনাকে জিততে হবে, মামলাটা আপনার পক্ষে নিতে হবে না রায়টা। সেক্ষেত্রে আপনিও সেটা প্রমাণ করতে পারবেন 102 ধারায়। কিন্তু মূলত বলা হচ্ছে যে এটা বাদী প্রমাণ করবে, কিন্তু বাদী যদি প্রমাণ করে এখন তো আপনার তো মামলাটা আপনার পক্ষে নিতে হবে, সেই ক্ষেত্রে আপনিও প্রমাণ করতে পারবেন। ওকে স্যার। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 103 ধারা কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। যদি আপনি আদালতে যে বিষয়টা মামলা প্রমাণ করতে চাচ্ছেন সেটা আদালতকে কি করতে হবে, বিশ্বাস করাইতে চান সেই বিষয় আপনাকেই প্রমাণ করাইতে হবে। এখন এটার এই কথায় যদি বুঝেন তাহলে উদাহরণ দিব না, আর যদি না বুঝেন তাহলে উদাহরণ দেব। 103টা কি বুঝছেন? স্যার কোনো ঘটনা যে ঘটছে এটা স্যার প্রমাণ করতে হবে, যে মামলার করবে তাকে প্রমাণ করতে হবে, বাদীকে প্রমাণ করতে হবে। না না, কোন নির্দিষ্ট বিষয় বিষয় একটার মধ্যে আরেকটা আনিয়েন না, এটা হচ্ছে কি বিষয়। এখন আপনি কোন বিষয়টা প্রমাণ করতে চাইতেছেন? আদালতে তো একটা মনে এখন করেন যে একটা ঘটনার উপরেই তো মামলা হচ্ছে, তাই না? এখন মানে এই ঘটনার প্রেক্ষিতে আদালতে যে বিষয়টা আপনি প্রমাণ করতে যাবেন, যে ঘটনাটা প্রমাণ করতে যাবেন সেটা আপনাকেই প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করাইতে গেলে তো সেটা আগে আদালতের বিশ্বাস করাইতে হবে, বিশ্বাস করানো লাগবে না? আদালতে যেটার উপর অস্তিত্ব আছে সেটাই তো গ্রহণযোগ্য নাকি? জি তাহলে এটাই বলছে যে একটা সুনির্দিষ্ট বিষয়। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দিই। মনে হয় যে করিম চুরির দায়ে সুমনের উপর একটা মামলা করছে। করিম চুরির দায়ে সুমনের উপর একটা মামলা করছে। এখন করিম আদালতে বিশ্বাস করাইতে যায় যে সুমন চুরি করছে এবং তার কথাটা রাসেলের নিকট সে স্বীকার করছে। সুমন যে চুরি করছে এই কথাটা সে রাসেলের নিকট স্বীকার করছে। এখন রাসেলের এই স্বীকৃতি করিমরেই প্রমাণ করতে হবে। কথা বুঝছেন? জি স্যার। এটা করিমরেই প্রমাণ করাইতে হবে যে এই চুরিটা সুমনই করছে। এখন এটা তো মনে করেন যে করিমরে প্রমাণ করতে হবে। এখন যদি আবার সুমন প্রমাণ করে যে বা আদালতের বিশ্বাস করায় যে এই সময় সে ঘটনাস্থলে ছিল না, ঠিক আছে, এখন যদি এটা সুমন প্রমাণ করাইতে পারে তাহলে তার পক্ষে রায় যাবে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো চুরি। এই চুরিটা যখন মনে করেন যে করিম করছে সুমনের উপরে, এখন যদি
এটা আবার স্বীকার করছে কার কাছে? রাসেলের কাছে। এখন রাসেলের যে এই যে স্বীকারোক্তি, এটা কি করতে হবে? স্বীকৃতিটা করিম প্রমাণ করতে হবে। করিমে সেটা প্রমাণ করাইতে হইব যে রাসেলের নিকট সুমন এই কথা বলছে। এখন যদি সুমন আবার আদালতের যদি প্রমাণ করতে পারে যে সে এই চুরির সময় সে ঘটনাস্থলে ছিল না, অন্য জায়গায় ছিল, তাহলে সুমনেরটাও কি হবে? বিশ্বাসযোগ্য হবে বা সে মুক্তি পাবে। এটা হলো 103 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 104 ধারা। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য বিষয় প্রমাণ করতে হবে এবং তা প্রমাণের দায়িত্ব। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে বা বিষয়কে সাক্ষ্য দিতে চায় বা ইচ্ছুক হয়, তাহলে ইচ্ছুক ব্যক্তিকে আদালতে গ্রহণযোগ্য করে প্রমাণ করতে হবে। এটা কি বোঝা গেল? অর্থাৎ আদালতে আপনি যেই বিষয়টা প্রমাণ করাইতে চান বা প্রমাণ করতে চান, সেই বিষয়টা আদালতে গ্রহণযোগ্য করতে হবে। গ্রহণযোগ্য না হলে সেটা কিন্তু কোনো মূল্য থাকবে না 104 দ্বারা। তাহলে যদি কোনো কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিতে চায় বা ইচ্ছুক হয়, তাহলে ইচ্ছুক ব্যক্তিকেই আদালতে এটা গ্রহণযোগ্য করে প্রমাণ করতে হবে। এখন এটার যদি একটা উদাহরণ দেই আমরা, তাহলে উদাহরণটা হইলো, মনে করেন যে রাসেল তার দাদার মৃত্যুর জন্য সুমনের নামে হত্যা মামলা করছে। এখন রাসেলের দাদার মৃত্যুকালীন জবানবন্দি আছে, রাসেলের দাদা মারা গেছে। আদালতে এটা প্রমাণ করতে হবে এবং মৃত্যুকালীন ঘোষণাকে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য করে তুলতে হবে। এখন এটা গ্রহণযোগ্য কে করবে? যে মামলা করছে সে। যে মামলা প্রমাণ করছে সেই সেটা গ্রহণযোগ্য করতে হবে। অর্থাৎ আদালত যদি সেটা আমলে নেয়, তাহলেই সেটা সে প্রমাণ করতে পারবে। আদালতে যদি গ্রহণ না করে, তাহলে সেটা প্রমাণ করতে পারবে না। তাহলে সাক্ষ্য আইনের 104 দ্বারা হইল, যদি কোনো সাক্ষ্য যদি প্রমাণ করতে চায়, তাহলে সেটা অবশ্যই আদালতে সেটা গ্রহণযোগ্য করে তুলতে হবে। তাহলে গ্রহণযোগ্য হইলে পরে সেটা প্রমাণ হবে। তারপর হইলো সাক্ষ্য আইনের 105 দ্বারা আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা আসামিকেই প্রমাণ করতে হবে। এখন এটা কিভাবে প্রমাণ করবেন? হুম আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা কিভাবে প্রমাণ করবেন? তখন স্যার যেমন হ্যাঁ, বলেন। স্যার যখন যখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আসবে, একটা ঘটনা ঘটছে, এখানে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আছে, এটা আপনাকেই প্রমাণ করতে হবে। সঠিক। সঠিক সঠিক। আর কোনো উদাহরণ? রেদওয়ান? আমি স্যার এটাতে সহমত। 76 থেকে যে 106 এর মধ্যে যে সাধারণ ব্যতিক্রম গুলো আছে, যদি এটার মধ্যে যদি কোন একটা যদি গিয়া হয়, ওই 105 দিয়ে আমাকে বের হয়ে আসতে হবে আর কি, না, সাক্ষ্য আইনের। 105 দিয়ে তো আপনি বাইর হইলেন। এখন এটা যে আপনার যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, আপনি তো ব্যতিক্রমটা কোন জায়গায় খাটাবেন? সাক্ষ্য আইনে খাটাবেন নাকি আপনি দণ্ডবিধিতে খাটাবেন? সাক্ষ্য আইনে খাটাবো। জি না। হ্যাঁ রে মা, হ্যাঁ, আপনি পাচ্ছেন সাজা, সাজার দণ্ডবিধি মধ্যে খারাপ আপনি ব্যতিক্রম দেখাবেন দণ্ডবিধিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাধারণ মতো দণ্ডবিধি। দণ্ডবিধি ঠিক। আপনি এটা দেখাবেন দণ্ডবিধিতে। এখন আপনি একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ব্যক্তি, আপনি কি সব জায়গায় কি ব্যতিক্রম দেখাইতে পারবেন? আপনার জন্য কিছু কিছু দ্বারা স্পেসিফিকলি বলা আছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। কিভাবে প্রমাণ করবেন বলেন? একটা রেদওয়ান একটা উদাহরণ দেন। রেজাউল একটা উদাহরণ দেন। আপনি যখন খুন করছেন, তখন যে আপনার মাথা যে ঠিক ছিল না, সেটা আপনি প্রমাণ করবেন না? আপনি যে বিকারগ্রস্ত ছিলেন, তারপরে আপনি অনিচ্ছাকৃত মাতাল ছিলেন, সেটা আপনাকেই তো প্রমাণ করবেন। এগুলা দ্বারা একটু মাথায় রাখেন না, দ্রুত এগুলা ক্যাচ করতে হবে যে আমি এইভাবে সেটাকে মেকআপ দেব।
ঠিক আছে না? তারপরে দেখা গেছে সে আমার উপর আক্রমণ করছে, তখন আমি সম্পত্তি, আমার নিজের জানমাল রক্ষা করতে কি করব, সেটা প্রতিহত করব। এগুলো আমার যে তাৎক্ষণিক মাথার মধ্যে আনতে হবে। তো কি বোঝা গেছে? সঠিক। এগুলো তো তাৎক্ষণিক মাথার মধ্যে আনতে হবে। তাৎক্ষণিক মাথার মধ্যে না আনতে পারলে তো ভাই পরীক্ষার হলে তো এত সময় দেওয়া যাবে না। তাহলে 105 দ্বারা হচ্ছে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা আসামিকেই প্রমাণ করতে হবে। কিন্তু এই ব্যতিক্রমটা করতে হবে কি, অপরাধ দণ্ডবিধির ব্যতিক্রমের মধ্যে পড়তে পারে সেটাই আসামিকেই প্রমাণ করবে। কথা বুঝছেন? দণ্ডবিধি আইনে যে তার যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা আসামিকেই প্রমাণ করতে হবে 105 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 106 দ্বারা যে বিষয়টা যে ব্যক্তির অবগতির মধ্যে আছে, যে জানে, এটা তাকেই প্রমাণ করতে হবে। যে বিষয়টা যে ব্যক্তির অবগতির মধ্যে আছে এটা তাকে প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 106 দ্বারা। এটার কি একটা উদাহরণ দিতে পারবেন কেউ? মনে করেন যে স্যার আপনি, হ্যাঁ বলেন। স্যার আমার একটা মোবাইল হারাই গেছে। হুম। এখন এই মোবাইলটা যে আমার, যে রসিদ, এই রসিদ দেখাইলে যে এই মোবাইলটা আমার, এটা দিয়ে আমি প্রমাণ করবো যে এটা আমার মোবাইল ছিল। হুম। এটা তো আপনি প্রমাণ করলেন, আর কি কোনো কিছু আছে? আর কি স্যার, আর কি লাগবে? আর কিছু লাগতো না? আচ্ছা, তাহলে আমি এখন একটা উদাহরণ দিই, দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। যেমন নুরুল ইসলাম ভাই, আপনি এখন আছেন ঢাকা। তখন আপনি ঢাকা থেকে আপনি টাঙ্গাইল যাওয়ার পথে ট্রেনে উঠছেন। এখন ট্রেনে আপনার কাছে মনে হয় যে টিকিট নাই, টিটি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করছে যে আপনার টিকিট নাই, আপনি অভিযুক্ত। তখন আপনার কাছে যে টিকিট আছে এটা আপনারাই প্রমাণ করতে হবে, কারণ আপনার কাছে যে টিকিট আছে এটা কি আমি জানি? টিটি কি জানে যে আপনার নিকট টিকিট আছে? জানে না। অতএব যেহেতু এটা আপনার জানার ভিত্তিতে আছে, আপনি এই বিষয়ে অবগত আছেন, অতএব এই বিষয়টা আপনাকেই প্রমাণ করতে হবে। বোঝা গেছে? জি স্যার। রেদওয়ান? সঠিক স্যার। ঠিক আছে, গেল 106। তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 107 দ্বারা 30 বছর ধরে যে ব্যক্তি জীবিত তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। এখন যে ব্যক্তি 30 বছর ধরে জীবিত, তারে যদি কেউ মৃত্যু দাবি করে, তাহলে এটা কে প্রমাণ করবে সে মৃত নাকি জীবিত, এটা কে প্রমাণ করবে? ওই যে যে দেখছে উনি তো প্রমাণ করবে। আমি হয়তো তাকে চট্টগ্রাম শহরে দেখছি, উনি উনি তো বাড়ি থেকে নিখোঁজ। আমি তো বাড়ি তাকে থেকে? দেখছি নিয়ম। হ্যাঁ, তাহলে যেই ব্যক্তি মনে করেন যে 30 বছর ধরে, 30 বছর আগে মারা গেছে, এখন যে দাবি করবে যে সে জীবিত আছে তাকে প্রমাণ করতে হবে। অথবা যে ব্যক্তি জীবিত, যদি কেউ দাবি করে যে সে ব্যক্তি মারা গেছে, তাহলে যে মারা গেছে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 107 দ্বারা। আর এখানে বয়সটা কত? 30 বৎসর। বয়সটা কত? 30 বৎসর, এটা মাথায় রাখবেন সাক্ষ্য আইনের 107 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 108 দ্বারা যেই ব্যক্তি 7 বৎসর ধরে নিখোঁজ, যেই ব্যক্তি 7 বৎসর ধরে নিখোঁজ, তার কোনো খবর পাওয়া যায় না, সেই ব্যক্তি জীবিত আছে বা মারা গেছে এই খবর যে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে। এখন যে ব্যক্তি এত নিখোঁজ, নিখোঁজ হওয়ার পরে এখন একজন ব্যক্তি সে মারা আছে, মারা গেছে বা জীবিত আছে, এখন একজন লোক বিদেশে যাওয়ার পরে সে কি হয়েছে, তার আর কোনো খোঁজ খবর নাই। এখন রেদওয়ানুল করিম বিদেশে গিয়া দেখছে যে এই ব্যক্তি তো জীবিত আছে, তখন সে যে দাবি করছে যে এই ব্যক্তি জীবিত আছে, তখন সেটা রেদওয়ানুল করিমকেই প্রমাণ করতে হবে। অথবা রেদওয়ানুল করিম এসে বলছে যে আমি জানছি যে সে মারা গেছে, অথবা এই মারা যাওয়াটাও কি করতে হবে, রেদওয়ানুল করিমকেই প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 108 দ্বারা। বয়স কতদিন? 7 বৎসর। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 109 দ্বারা অংশীদার
গণের মধ্যে, জমিদার প্রজার মধ্যে বা মালিক প্রতিনিধির মধ্যে যে সম্পর্কের প্রমাণ, অংশীদার গণের মধ্যে, জমিদার বা মালিক প্রজার মধ্যে, প্রতিনিধির মধ্যে যে সম্পর্ক, এটা প্রমাণ করতে হবে। কোন ব্যক্তির মধ্যে অংশীদার, জমিদার, মালিক প্রজা সম্পর্ক আছে বা তার সেইভাবে কাজ করে, যে ব্যক্তি দাবি করবে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, তাকেই প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 109 দ্বারা। এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? স্যার বোঝা গেছে স্যার, ওয়ারিশ সনদ। হুম। না, ওয়ারিশ সনদ তো ঠিক আছে। এটা তো ওয়ারিশ সনদ তো মনে করেন যে আপনি মালিক কর্মচারী আছে, এখন দাবি কি, আপনি তো মালিক কর্মচারী আপনার সম্পর্ক আছে, বা আপনি জমিদার আপনার প্রজার সাথে আপনার একটা সম্পর্ক আছে। এখন এই সম্পর্কটা কি আপনি প্রমাণ করবেন নাকি যে ব্যক্তি বলছে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই তাকেই প্রমাণ করতে হবে? স্যার যে ব্যক্তি বলছে যে তাদের মধ্যে সম্পর্ক নাই তাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, সঠিক, সাক্ষ্য আইনের 109 দ্বারা। অর্থাৎ মালিক প্রজার সম্পর্ক বা মালিক প্রতিনিধির সম্পর্ক বা অংশীদারের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে এবং যে এই সম্পর্কটা অস্বীকার করবে তাকে সেটা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 109 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 110 দ্বারা মালিকানা প্রমাণের দায়িত্ব। এই যে একটু আগে নুরুল ভাই যে একটা উদাহরণ দিছিলেন না, এটাই হচ্ছে সেটার উদাহরণ, যে মালিকানা প্রমাণের দায়িত্ব। যে আপনার একটা মোবাইল হারাই গেছে, এই মোবাইলটার যে আপনি মালিক, আপনার কাছে সেল রিসিট আছে, আপনার কাছে বক্স আছে, তখন এই সেটা দিয়েই আপনি প্রমাণ করবেন যে এই জিনিসটা আপনি মালিক। বোঝা গেছে? জি স্যার। সাক্ষ্য আইনের 111 দ্বারা সরল বিশ্বাস প্রমাণ। যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, সেই ক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণ। যখন এক পক্ষ অপর পক্ষের সহিত, এক পক্ষ অন্য পক্ষের সহিত যখন সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান, তখন যার উপর আস্থা করা হয় তাকেই সেটা প্রমাণ করতে হবে। যার উপর আস্থা করা হয় তাকেই প্রমাণ করতে হবে। এখন নাসরিন সুলতানা, নাসরিন সুলতানা তার স্বামীর উপর বিশ্বাস করে তার স্বামীকে একটা কথা বলছে। নাসরিন সুলতানা বিশ্বাস করে তার স্বামীর সাথে একটা কথা বলছে, তার স্বামীর উপর সে আস্থা রাখিয়ে একটা কথা বলছে। এখন এই যে সে আস্থা রাখিয়ে তার স্বামীর নিকট যে কথাটা বলছে, এখন এই আস্থাটা কে প্রমাণ করবে? নাসরিন সুলতানা করবে নাকি তার স্বামী প্রমাণ করবে? নাসরিন সুলতানা করবে। জি না, তার স্বামী প্রমাণ করবে যে সে বিশ্বস্ত। কথা বুঝছেন? তার স্বামী প্রমাণ করবে যে সে বিশ্বস্ত, অতএব তার উপরে আস্থা রাখতে পারে, সে ভালো মানুষ। এটা তার স্বামী প্রমাণ করবে, এটা নাসরিন না। কারণ নাসরিন তো সে বিশ্বাস করিয়েই তার স্বামীর নিকট বলছে, সে তো আস্থা করছেই। এখন তার স্বামী সেটা প্রমাণ করবে যে সে আসলেই আস্থাভাজন লোক বা সে বিশ্বস্ত লোক, তখন তার স্বামীকেই সেটা প্রমাণ করতে হবে। বোঝা গেছে? এটার আরেকটা স্যার উদাহরণ, আর একটা উদাহরণ দেন। আরেকটা উদাহরণ দিই। আমরা যখন বিভিন্ন মামলাতে জড়াই, মামলাতে জড়ানোর সময় পরে আমরা গিয়ে এই বিষয়গুলো উকিলের কাছে বলি না? জি স্যার। এখন এই যে আমরা যে উকিলের উপর যে আস্থা রাখিয়ে তার কাছে আমরা সব সত্য কথাগুলো বলি দিলাম, এখন ওই উকিল যে সে যে আসলেই আমার বিশ্বাসের যোগ্য, তখন এটা কি উকিল প্রমাণ করবে নাকি আমি প্রমাণ করব? এখন উকিল গিয়া উকিল যদি করবে আমার, স্যার। এখন উকিল গিয়া যদি আমার কথাগুলো যদি আদালতে বলে দেয় যে আদালত আমার কাছে তো এইভাবে বলছে, এখন তারা ফাঁসিতে ঝুলান, তাহলে কি সেটা সে আমার সরল বিশ্বাস রাখলো, আমার বিশ্বাসে মূল্যায়ন সে রাখলো? তখন এটা, প্রতারণা করবে স্যার। হ্যাঁ, তখন সেটা উকিলকেই সেটা প্রমাণ করতে হবে যে সে বিশ্বাসের যোগ্য বা তার সরল বিশ্বাস, সে বিশ্বাস বা আস্থাভাজন লোক, তখন সেটা উকিলকেই প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 111 দ্বারা। সাক্ষ্য আইনের 112 দ্বারা হচ্ছে বিবাহ স্থির থাকাকালীন
সন্তানের জন্ম বৈধতা প্রমাণ, বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্ম এবং এই বৈধতা। এখন কোনো ব্যক্তির মায়ের সাথে কোনো ব্যক্তির বিবাহ, কোনো ব্যক্তির মায়ের সাথে অন্য কোনো ব্যক্তির বিবাহ হয়েছিল কিনা বা তালাকের 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তান উক্ত ব্যক্তির বৈধ সন্তান। সেই সন্তান উক্ত ব্যক্তির বৈধ সন্তান। তাহলে এখন আমরা একটা এটা উদাহরণ দিই। তার হ্যাঁ একটা উদাহরণ দেন ভালো করে। এই হ্যাঁ যে উদাহরণ 112-র একটা উদাহরণ দেন, এটা কত 280 দিন না? 280 দিন। উদাহরণ দিচ্ছে আমাদের নাসরিন সুলতানাকে দিয়ে। স্যার এখানে এই যে বিচ্ছেদের পরে 280 দিন দিল স্যার, এটা কেমন হয়ে গেল না? হ্যাঁ বলতেছি, এটা বলতেছি। তালাক হয়ে গেলে হয়ে সমস্যা নাই। নাসরিন সুলতানা কিছুদিন আগে তাদের রামু নাকি, নাসরিন সুলতানা কি এটাকে রামুতা না, কক্সবাজারে একটা ঘটনা ঘটছিল যেটার ভিকটিম হচ্ছিল আমাদের নাসরিন সুলতানা। ওই পেকুয়া স্যার, এটা পেকুয়া। পেকুয়া, হ্যাঁ পেকুয়া থানা, কক্সবাজার। তখন ওই মহিলার তার স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে 1997 সালে। বিচ্ছেদ হওয়ার পরে তার মেয়ের জন্ম হয়েছে 2004 সালে। এখন ওই মেয়ে গিয়া দাবি করছে যে তার যে স্বামীর সাথে তার মায়ের ডিভোর্স হয়ে গেছে সে ওই স্বামীর সন্তান, ওই স্বামীটা হচ্ছে তার পিতা। এখন এটার কি বৈধতা আছে? কোথায় 97 সালে বিচ্ছেদ হয়েছে আর কোথায় 2004 সালে সে জন্ম লাভ করছে, তখন কি এটা বৈধতা আছে? এখন এইটাই হচ্ছে সাক্ষ্য আইনের 112 ধারায় বলতেছে যে তার বাবার সাথে তার মায়ের বিয়ে হয়েছিল এবং এটা ডিভোর্স হয়েছে কত সালে? 1997 সালে। এখন 1997 সালে বিচ্ছেদ হওয়ার পরে যদি 280 দিন, তাহলে কয় মাস হয়? 3 নং 27, 9 মাস 10 দিন। 9 মাস 10 দিনের ভিতরে যদি ওই মেয়ের জন্ম হইতো তাহলে সে তার ওই বাবার বৈধ সন্তান হইতো। তবে এখানে আবার আরেকটা কথা আছে, যদি ওই মহিলা অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় তাহলে সেই ক্ষেত্রে সে বৈধ সন্তান। আর যদি তার মায়ের জন্য অন্য কোথাও যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা বৈধতা প্রমাণ করতে গেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সেটা প্রমাণ করতে হয়, ডিএনএ এগুলো প্রমাণ করতে হবে। এখন এই 280 দিন বলা হইলো কি জন্য? একজন সন্তান ভূমিষ্ঠ হইতে তার সময় লাগে 9 মাস 10 দিন। এটা কিন্তু 10 মাস 10 দিন ওই যে গানের কলি না, কিন্তু এটা হচ্ছে 9 মাস 10 দিন। কারণ কি, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বা জন্ম লাভ করে এটা হচ্ছে চন্দ্র হিসাবে, আমাদের আরবি মাসের যে চন্দ্র হিসাব, ওই চন্দ্র হিসাবে 10 মাস। তখন দেখা গেছে যেহেতু আমাদের চন্দ্র হিসাবে দিনগুলা রাত, দিনটা আগে আসে আর রাতটা পরে হয়, এই ক্ষেত্রে সে 9 মাস 10 দিনে এই বাচ্চা ভূমিষ্ঠ হয়। তখন দেখা গেছে 10 চাঁদ হইলে পরে এই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। সেই ক্ষেত্রে 280 দিন অর্থাৎ 9 মাস 10 দিনের ভিতরে যদি এই বাচ্চা ভূমিষ্ঠ হয় সেই ক্ষেত্রে সে ওই বাবার বৈধ সন্তান। ঠিক আছে, এখন সেটা দেখতে হবে যে তার বাবার ওই পুরুষের সাথে তার মায়ের বিয়ে হয়েছিল কিনা বা বিচ্ছেদ হয়েছে কিনা, এবং সেটা যদি বিচ্ছেদ হয় বিচ্ছেদের তারিখ হইতে 280 দিনের ভিতরে সেটা ভূমিষ্ঠ হইতে হবে, তাহলে সেই সন্তান বৈধ সন্তান। এটা হইলো 112 ধারা। এখন বলেন এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো প্রশ্ন নাই স্যার। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন আছে স্যার। করেন, সময় নাই। এই যে আমরা যে প্রমাণের দায়িত্ব কার, যখন আমরা পড়ি এটা কি বলে 101 থেকে 112 পর্যন্ত না? হুম, 114। এটাই ছিল আমার। আচ্ছা 14 পর্যন্ত, যে এটা কি চরিত্র নির্ণয়ের কি কোনো ধারা আছে নাকি এটার চরিত্র ভিতরে? নির্ণয়ের তো ওইরকম তো কোনো ধারা নাই এখানে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে যদি আপনার 114 পর্যন্ত না? এখন আপনার চরিত্র যদি 12-এর মধ্যে যদি ঢুকাই দিতে চান তাহলে তো আবার হইতো না। না না, এটা স্পেসিফিক একটা ধারা আছে। হ্যাঁ, কোনো ধারা আছে নাকি চরিত্র নির্ণয়ের না প্রমাণের চরিত্র দায়িত্বের মধ্যে? চরিত্র নির্ণয়ের তো ওইরকম তো কোনো ধারা নাই ভাই। ও, ঠিক আছে, তবে এই যদি এখন আপনি যদি 112-এর ভিতরে যদি এটা ঢুকাই দিতে চান তাহলে ভাই কিন্তু এটা বড় সমস্যা। কারণ এখন যদি আপনি বলেন যে সে তার চরিত্র খারাপ বা তার চরিত্র ভালো, যদি তার চরিত্র কেন খারাপ 112 112-এর মধ্যে কি চরিত্র নির্ণয় আসবে না?
হ্যাঁ, না এখানে আপনি চরিত্র কিভাবে নির্ণয় করবেন? হুম। এখানে আপনি কিভাবে চরিত্র নির্ণয় করবেন 112-র ভিতরে? যদি তার চরিত্র খারাপ হয়ে থাকে, যদি সে বিয়ে না করে। না না, আপনি ওইটার এখানে আনার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন? ওই চরিত্রের আপনি এখানে টানার কোনো দরকার নেই, কারণ কি এটা আপনার সবকিছু হচ্ছে প্রমাণের বিষয়। ঠিক আছে, প্রমাণের বিষয়, অথবা আপনি এখানে তার চরিত্রের টানার কোনো সুযোগ নাই। চরিত্র যা টানবেন হচ্ছে ওই যে 52 থেকে 55-র ভিতরেই চরিত্র টানবেন। কথা বুঝছেন? চরিত্র টানবেন 52 থেকে 55-র ভিতরে। আর আপনি ওই যে পরীক্ষার হলে যত খালি প্রশ্ন বাড়াইবেন এত কিন্তু 52, আপনি 52 এগুলাতে টানবো আর কি। 55 ওই ধারাটা আর কি। এটা তৃতীয় অধ্যায় না 52 স্যার, ভুলে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রাসঙ্গিকতার বিষয়। ওই জায়গার 52 থেকে 55-র ভিতরে এক আপনি থেকে যার যত চরিত্র আছে সব চরিত্র ওই জায়গার মধ্যে টানবেন। আর 1 থেকে 55 পর্যন্ত আর কি প্রাসঙ্গিকতা। হ্যাঁ, 1 থেকে না, 5 থেকে 55। সরি, 5 থেকে 55। হ্যাঁ। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 114 দ্বারা আদালতে কতিপয় বিষয়ে অস্তিত্ব অনুমান করতে পারবে। যখন কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে বা পারে না, তখন বিরুদ্ধ পক্ষের আচরণ কার্য দেখে আদালত অনুমান করতে পারেন যে উক্ত বিষয়টা বা ঘটনাটা সত্য। অর্থাৎ মনে হয় যে একজন লোক একটা মামলা প্রমাণ করতে গিয়ে সে বহু ধরনের চেষ্টা করছে, কিন্তু আদালত বুঝতে পারছে যে তার যে কোনো একটা ভুলের কারণে তার এইটা সে প্রমাণ করতে পারে নাই, তখন আদালত অনুমান করতে পারবে যে হ্যাঁ তার এই ঘটনাটা সত্য, অথবা তার এই ঘটনাটা কি মিথ্যা। আদালত সেটা অনুমান করতে পারবে যে তার কার্যক্রমের উপর নির্ভর করে। কথা বোঝা গেছে? এই ছিল আমাদের সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু, প্রমাণের দায়িত্ব। এখন কি এটার ভিতরে কি আর কারো কোনো প্রশ্ন আছে? ওই 101 এবং 102 এটা যদিও বুঝছি, এটার মধ্যে একটু স্যার একটু কাছাকাছি নাকি, এই যে জায়গা সম্পত্তি নিয়ে যদি প্রমাণ করতে হয়। এগুলো আমি আপনার বলি, সাক্ষ্য আইনের এই যে প্রমাণের বিষয়টা, যে 101 হচ্ছে যে যে মামলার রায় দাবি করবে সেই প্রমাণ করবে। অর্থাৎ আপনি প্রমাণ চাইলে করবে, হ্যাঁ। আপনি যেহেতু আপনার পক্ষে রায় চাচ্ছেন আপনি করবেন, আমি চাইলে আমি রায় করবো, এটা বলছে 101। এখন একশো আর দুইয়ে 102 বলছে বলছে কি, কাগজ যার একশো যার কাগজ যার দলিল সেই জায়গা বুক করবে, সেই মানে মালিক। এখন আপনি এটা যদি দলিল দিয়ে উদাহরণ দেন দিতে পারবেন, সমস্যা নাই। এখন আপনি হুম। হচ্ছে মূলত আপনি যেটা দিয়ে বুঝেন আপনি সেটা দিয়ে উদাহরণ দিবেন। কথা বোঝা গেছে? না আপনি স্যার, আমার কাছে তো বই টই নাই, আমি খোলা মাঠে ক্লাস করতেছি তো। এই যে দেখেন, এই যে। হ্যাঁ ঠিক আছে, গরম আজকে প্রচুর পড়ছে, সমস্যা নাই। না, গরমের জন্য না, আমি তো বই ব্যবহার করতেছি না ইদানিং, বই আইনটাকে বে- ইয়া ভাবে নিচ্ছি আর কি। না। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে নেওয়াটাই বেটার, তাহলে সহজে মনে থাকবে। এই যেমন যে আপনি খোলা মাঠের মধ্যে আছেন, নুরুল ভাই কই আছে জানি না, রেজওয়ানুল করিম রেজাউল কোথায় আছে জানি না, নাসরিন সুলতানা কোথায় আছে আমরা জানি না। যদি আপনারা ভিডিও মোডে থাকতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনি পড়ার পজিশনে আছেন, বা আমি যেগুলো বলতেছি সেগুলো আপনার মাথার মধ্যে যাচ্ছে। উঠছি। ঠিক আছে? স্যার আমার কাছে বই নাই স্যার, স্যার আমার বাচ্চা নিয়ে আসি স্যার, আমিও স্যার আমার কাছে বই টই নাই স্যার। হ্যাঁ, না ঠিক আছে, বই না থাকলেও তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার মাইন্ড থিওরি থাকতে হবে আমার দিকে। এখন তাহলে আপনার কাছে বই থাকুক বা না থাকুক সেটা ফ্যাক্টর না, মূলত আপনার এখন স্যার মাইন্ড। শুনেন, স্যার শুনেন, একটা ইয়ে কাজের কথা বলি স্যার। এখন যদি প্রশ্ন আসে প্রমাণের দায়িত্ব কার, শেষ এতটুকুর মধ্যে শেষ, তাহলে আমরা 101 থেকে 114 পর্যন্ত কি গাই দিব আর কি। মানে এটা আপনি মার্কের উপরে নির্ভর করিয়া গাইবেন। আচ্ছা, যদি 5 মার্কের আসে তাহলে লিখতে হবে আর কি, অল্প করে হ্যাঁ, বুঝা অল্প দিয়ে অল্প আসতে হবে। করে সবগুলা লিখে দিবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকালকে আবার আমরা বাদ বাকিটা রিভিশন দিয়ে সামনে অ্যাডভান্স হবো। এই যে আমাদের শেষ প্রায় চ্যাপ্টার, এই যে মনে হয় যে দুই ক্লাসে মোটামুটি চাইলে আমরা শেষ করতে পারতাম, কিন্তু 2 ক্লাসে শেষ করবো না, একটু বেশি বাড়াবো আর কি। স্যার ওই যে